গ্রামের নাম ছিল শান্তিপুর। নামটা যেমন শান্ত, তেমনই ছিল গ্রামের পরিবেশ। চারদিকে সবুজের সমারোহ, পাখির কলরব আর সরল মানুষের বাস। কিন্তু এই শান্তিপুরের বুকে লুকিয়েছিল এক গভীর অন্ধকার রহস্য, যা প্রতি রাতে ৩টের সময় জেগে উঠত। আমার নাম অনির্বাণ। আমি একজন লেখক। ভূতের গল্প লিখতে আমার বরাবরই ভালো লাগে। তাই যখন শান্তিপুরের এই রহস্যের কথা শুনলাম, তখন আর নিজেকে আটকাতে পারলাম না। আমি ঠিক করলাম, এই গ্রামের রহস্যের গভীরে গিয়ে এর সত্যতা খুঁজে বের করব। শান্তিপুরে এসে উঠলাম গ্রামের এক পুরনো বাড়িতে। বাড়িটার মালিক ছিলেন বৃদ্ধ হরিপদ কাকা। তিনি গ্রামের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতেন। হরিপদ কাকা আমাকে বললেন, বাবা, এই গ্রামে রাত ৩টের সময় যা ঘটে তা ভাষায় প্রকাশ করা কঠিন। বহু বছর আগে এই গ্রামে এক জমিদার ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যাচারী। গ্রামের গরিব মানুষদের ওপর তিনি অকথ্য অত্যাচার করতেন। একদিন গ্রামের কয়েকজন মানুষ মিলে জমিদারকে খুন করে। কিন্তু মৃত্যুর আগে জমিদার অভিশাপ দিয়ে যান, প্রতি রাতে ৩টের সময় আমার আত্মা ফিরে আসবে, আর যারা আমাকে মেরেছে তাদের বংশধরদের উপর প্রতিশোধ নেবে। সেই থেকে প্রতি রাতে ৩টের সময় গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। হরিপদ কাকার কথা শুনে আমার গায়ে কাঁটা দিল। আমি ভাবলাম, এটা হয়তো গ্রামের মানুষের বানানো গল্প। কিন্তু আমার মনে একটা কৌতূহল জেগে উঠল। আমি ঠিক করলাম, রাত ৩টের সময় কি ঘটে তা নিজের চোখে দেখব। প্রথম রাতে আমি আমার ঘরে বসে অপেক্ষা করতে লাগলাম। ঘড়ির কাঁটা যখন ৩টের দিকে এগিয়ে যেতে লাগল, তখন আমার বুকের ধুকপুকানি বাড়তে লাগল। ঠিক ৩টে বাজতেই ঘরের আলোটা নিভে গেল। চারদিকে একটা শীতল বাতাস বইতে লাগল। আমি ঘরের জানালা দিয়ে বাইরে তাকালাম। দেখলাম গ্রামের রাস্তাগুলো যেন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। হঠাৎ আমি একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা যেন খুব কাছে থেকেই আসছে। আমি টর্চলাইটটা হাতে নিয়ে ঘরের বাইরে বের হলাম। রাস্তায় নেমে আমি কান্নার আওয়াজটা অনুসরণ করতে লাগলাম। আওয়াজটা যেন গ্রামের পুরনো জমিদার বাড়ির দিক থেকে আসছে। জমিদার বাড়িটা ছিল গ্রামের শেষ প্রান্তে, ঘন জঙ্গলের মধ্যে। আমি জমিদার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম। জমিদার বাড়ির কাছে এসে আমি দেখলাম বাড়ির দরজাটা খোলা। আমি টর্চলাইটটা হাতে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে ঢুকে আমি দেখলাম চারদিকে অন্ধকার আর ধুলো জমে আছে। বাড়ির দেওয়ালগুলোতে পুরনো দিনের ছবি টাঙানো আছে। আমি একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। ঘর থেকে কান্নার আওয়াজটা আসছে। আমি দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে ঢুকে আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে একটা পুরনো চেয়ারে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার মুখটা কালো কাপড়ে ঢাকা। তিনি কাঁদছেন। আমি ভয়ে কাঁপতে কাঁপতে লোকটার কাছে গেলাম। লোকটার কাছে গিয়ে আমি তার মুখের কাপড়টা সরালাম। কাপড়টা সরানোর পর আমি দেখলাম লোকটার মুখটা বিকৃত হয়ে গেছে। তার চোখগুলো লাল হয়ে আছে আর মুখ থেকে রক্ত ঝরছে। আমি বুঝতে পারলাম ইনিই সেই অভিশপ্ত জমিদার। আমি ভয়ে চিৎকার করে উঠলাম আর দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। আমি দৌড়ে হরিপদ কাকার বাড়িতে ফিরে এলাম। হরিপদ কাকাকে সব কথা বললাম। হরিপদ কাকা বললেন, বাবা, তুমি যা দেখেছ তা সত্যি। এই জমিদার আজও প্রতি রাতে ৩টের সময় ফিরে আসেন। তিনি আজও তার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছেন। হরিপদ কাকার কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি ঠিক করলাম আর এক মুহূর্তও এই গ্রামে থাকব না। আমি হরিপদ কাকাকে ধন্যবাদ জানিয়ে গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু গ্রাম থেকে বেরিয়ে আসার পরেও আমার মনে সেই ভয়ঙ্কর দৃশ্যটা গেঁথে রইল। আমি কিছুতেই সেই দৃশ্যটা ভুলতে পারছিলাম না। আমি বুঝতে পারলাম এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়। এরপর থেকে আমি প্রতি রাতে ৩টের সময় জেগে উঠতাম। আমার মনে হতো জমিদার যেন আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভয়ে সারা রাত জেগে থাকতাম। আমার ঘুম প্রায় উধাও হয়ে গিয়েছিল। একদিন আমি আমার এক বন্ধুর কাছে এই ঘটনার কথা বললাম। আমার বন্ধু একজন প্যারানর্মাল বিশেষজ্ঞ। সে বলল, অনির্বাণ, তুমি যা দেখেছ তা সত্যি হতে পারে, তবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। তোমাকে সেই জমিদারের আত্মার শান্তি করতে হবে। আমার বন্ধুর কথা শুনে আমি কিছুটা আশ্বস্ত হলাম। আমি ঠিক করলাম জমিদারের আত্মার শান্তি করার চেষ্টা করব। আমি হরিপদ কাকার সঙ্গে যোগাযোগ করলাম। হরিপদ কাকা বললেন, বাবা, জমিদারের আত্মার শান্তি করার জন্য একটা বিশেষ পূজা করতে হবে। এই পূজা করতে হলে জমিদারের পুরনো জমিদার বাড়িতে যেতে হবে। আমি হরিপদ কাকার কথা মতো জমিদারের পুরনো জমিদার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে আমি দেখলাম বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। চারদিকে শুধু অন্ধকার আর ধ্বংসের চিহ্ন। আমি একটা ঘরে ঢুকলাম যেখানে জমিদারের পুরনো জিনিসপত্র রাখা ছিল। সেখানে আমি একটা পুরনো ডায়েরি খুঁজে পেলাম।
ডায়েরিটা খুলে আমি পড়তে শুরু করলাম। ডায়েরিতে জমিদারের জীবনের অনেক কথা লেখা ছিল। আমি জানতে পারলাম জমিদার ছোটবেলায় খুব কষ্ট পেয়েছিলেন। তার বাবা মা মারা যাওয়ার পর তিনি একা হয়ে গিয়েছিলেন। সেই একাকিত্ব আর কষ্টের কারণেই তিনি নিষ্ঠুর হয়ে গিয়েছিলেন। ডায়েরিটা পড়ে আমার জমিদারের প্রতি কিছুটা সহানুভূতি হল। আমি বুঝতে পারলাম তিনি আসলে একজন অসহায় মানুষ ছিলেন। আমি ঠিক করলাম তার আত্মার শান্তির জন্য আমি সবকিছু করব। আমি হরিপদ কাকার সাহায্যে জমিদারের আত্মার শান্তির জন্য পূজা করলাম। পূজার পর আমি অনুভব করলাম আমার মনটা হালকা হয়ে গেছে। আমার মনে আর কোনো ভয় নেই। আমি বুঝতে পারলাম জমিদারের আত্মা শান্তি পেয়েছে। এরপর থেকে আমি আর রাত ৩টের সময় কোনো অদ্ভুত ঘটনা দেখিনি। আমার মনে আর কোনো ভয় নেই। আমি বুঝতে পারলাম ভালোবাসা আর সহানুভূতি দিয়ে সব অভিশাপ দূর করা যায়। কিন্তু শান্তিপুরের সেই রাত ৩টের অভিশাপের গল্প আজও গ্রামের মানুষের মুখে মুখে ঘোরে। কেউ বলে জমিদার আজও ফিরে আসেন, কেউ বলে তার আত্মা শান্তি পেয়েছে, কিন্তু সত্যিটা কি তা আজও অজানা। এই গল্পটি শুধুমাত্র একটি কাল্পনিক গল্প নয়, এটি সেই সব মানুষের গল্প যারা আজও কোনো না কোনো অভিশাপের শিকার। এই গল্পটি আমাদের শেখায় ভালোবাসা আর সহানুভূতি দিয়ে সব অন্ধকার দূর করা যায়। এই গল্পটি লেখার সময় আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। তাদের অভিজ্ঞতা আমাকে এই গল্পটি লিখতে সাহায্য করেছে। আমি আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। এই গল্পটি লেখার সময় আমি চেষ্টা করেছি গল্পটিকে যতটা সম্ভব বাস্তবসম্মত করে তুলতে। আমি চেষ্টা করেছি গল্পের চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে। আমি আশা করি আমি আমার চেষ্টায় সফল হয়েছি। এই গল্পটি লেখার সময় আমি অনেক ভয় পেয়েছি, কিন্তু আমি জানি ভয়কে জয় করতে পারলেই আমরা জীবনের সব বাধা অতিক্রম করতে পারব। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি ভালোবাসা আর সহানুভূতি দিয়ে সব অন্ধকার দূর করা যায়। আমি শিখেছি ভয়কে জয় করতে পারলেই আমরা জীবনের সব বাধা অতিক্রম করতে পারব। এই গল্পটি লেখার সময় আমি অনেক আনন্দ পেয়েছি। আমি আশা করি এই গল্পটি পড়ে আপনারাও আনন্দ পাবেন। এই গল্পটি লেখার সময় আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমি জানি কষ্টের পরেই সুখ আসে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমি জানি হারানোর পরেই পাওয়া যায়। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু আমি জানি পাওয়ার পরেই হারানোর ভয় থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু ভুলে গেছি, কিন্তু আমি জানি ভুলের পরেই শিক্ষা পাওয়া যায়। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু মনে রেখেছি, কিন্তু আমি জানি মনে রাখার পরেই ভুলে যাওয়ার ভয় থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু বলেছি, কিন্তু আমি জানি বলার পরেই শোনার অপেক্ষা থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু শুনিয়েছি, কিন্তু আমি জানি শোনার পরেই বলার অপেক্ষা থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু দেখেছি, কিন্তু আমি জানি দেখার পরেই না দেখার ভয় থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু দেখাইনি, কিন্তু আমি জানি না দেখানোর পরেই দেখার অপেক্ষা থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু ভেবেছি, কিন্তু আমি জানি ভাবনার পরেই কাজের অপেক্ষা থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু করিনি, কিন্তু আমি জানি না করার পরেই করার অপেক্ষা থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু করতে চেয়েছি, কিন্তু আমি জানি চাওয়ার পরেই পাওয়ার অপেক্ষা থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু পাইনি, কিন্তু আমি জানি না পাওয়ার পরেই পাওয়ার অপেক্ষা থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু আমি জানি পাওয়ার পরেই হারানোর ভয় থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমি জানি হারানোর পরেই পাওয়ার আশা থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু ভুলে গেছি, কিন্তু আমি জানি ভুলে যাওয়ার পরেই মনে করার চেষ্টা থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু মনে রেখেছি, কিন্তু আমি জানি মনে রাখার পরেই ভুলে যাওয়ার ভয় থাকে। এই গল্পটি লেখার সময় আমি অনেক কিছু বলেছি,